জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার তাহের বলেছেন, একবার সুযোগ পেলে তারা ৫৪ বছরের রাজনীতির ধারা বদলে দেবে। তিনি অভিযোগ করেন, অতীতের সরকারগুলো জনগণের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, জামাত সত্য এবং ইনসাফের পথে দেশ পরিচালনা করতে চায় এবং কখনো কারো সঙ্গে আপোষ করবে না। অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে তিনি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির দাবি জানান, যা ভোটের অনিয়ম এবং ব্যয়ের রাজনীতি কমাবে। তিনি জোর দিয়ে বলেন, মন্ত্রী এমপিরা বিলাসিতা ত্যাগ করে জনসেবায় নিয়োজিত থাকবে। আগামী নির্বাচনকে জাতির ভবিষ্যতের চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরে জনগণের উপর আস্থা রাখতে বলেন। তিনি বলেন, আগামী বাংলাদেশ হবে ইনসাফ এবং কল্যাণমুখী রাষ্ট্র, যেখানে সব মানুষের অধিকার নিশ্চিত হবে। নির্বাচনের আগে জাতীয় প্রত্যাশার আলোকে সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান নেতারা এবং বলেন, গণচাহিদা উপেক্ষিত হলে অন্তর্বর্তী প্রশাসনকে জবাবদিহি করতে হবে। চলমান অর্থনৈতিক চাপে ইরান সরকার রিয়াল মুদ্রায় বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, যেখানে জাতীয় মুদ্রা রিয়াল থেকে 4টি শূন্য বাদ দিয়ে নতুন রিয়াল চালুর পরিকল্পনা অনুমোদন করেছে সংসদের অর্থনৈতিক কমিটি। ফলে বর্তমানে 10,000 রিয়ালের একটি নোট নতুন নিয়মে 1 রিয়াল হিসাবে গণ্য হবে। এই উদ্যোগের মাধ্যমে মুদ্রার অবমূল্যায়ন, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং আন্তর্জাতিক বিধিনিষেধ থেকে সৃষ্ট অর্থনৈতিক চাপ সামাল দিতে চায় দেশটি। কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, এই রদবদলে সাধারণ মানুষের লেনদেন সহজ হবে এবং প্রতিদিনের অর্থনৈতিক কার্যক্রমে স্বস্তি ফিরে আসবে। যদিও পরিকল্পনাটি এখনও সংসদের পূর্ণাঙ্গ অধিবেশন এবং গার্ডিয়ান কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বর্তমানে কালোবাজারে $1 বিনিময় মূল্য প্রায় 9,20,000 রিয়াল হওয়ায় পরিস্থিতি খুবই চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ইরানিরা দৈনন্দিন লেনদেনে রিয়ালের পরিবর্তে তোমান নামটি ব্যবহার করে, যেখানে 1 তোমান সমান 10 রিয়াল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মন্তব্যে বলেন, দীর্ঘ সময় ধরে একটি রাজনৈতিক দল কৌশলগত নিরাপত্তা ব্যবস্থার সহায়তায় রাষ্ট্র ক্ষমতায় ছিল। তিনি দাবি করেন, যদি এই কৌশলগত সহায়তা না থাকত, তবে বর্তমান শাসক গোষ্ঠী দীর্ঘ সময় ধরে রাষ্ট্রে প্রভাব রাখতে পারত না। গত বছরের একটি সময়কে স্মরণ করে তিনি বলেন, যখন যুব সমাজ পরিবর্তনের প্রত্যাশায় সক্রিয় ভূমিকা নিয়েছিল, তখন অনেকে জন আস্থার অভাবে দৃশ্যপট থেকে সরে দাঁড়ায়। তিনি আরও উল্লেখ করেন, নিরপেক্ষ শক্তি ছাড়া জন আস্থার ভিত্তিতে কেউ দীর্ঘমেয়াদী নেতৃত্ব দিতে পারে না। তার বক্তব্যে উঠে আসে, সময়ের পরীক্ষায় সত্যিকারের নেতৃত্বই সামনে আসে এবং সাহসী উদ্যোগে পরিবর্তনের পথ তৈরি করে। ভবিষ্যতের রাজনীতি এবং নেতৃত্ব গঠনে জনগণের অংশগ্রহণ এবং স্বচ্ছতার গুরুত্বও তিনি ইঙ্গিত করেন। জুলাই ঘোষণাপত্র পাঠের দিনে জাতীয় নাগরিক পার্টির 5 শীর্ষ নেতা হঠাৎ কক্সবাজার সফরে যান, যাদের অবস্থান একটি তারকা হোটেলে শনাক্ত হয়। গুঞ্জন ওঠে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। তবে এই বিষয়ে মার্কিন দূতাবাস জানায়, পিটার হাস বর্তমানে কোনো সরকারি দায়িত্বে নেই এবং তাদের কোনো যোগাযোগও নেই। এনসিপির নেতারাও স্পষ্টভাবে বলেন, এটি সম্পূর্ণ বিভ্রান্ত তথ্য এবং তারা শুধুমাত্র ঘুরতে গেছেন। কক্সবাজারের পুলিশ প্রশাসন নিশ্চিত করে, হোটেলে এই সাবেক রাষ্ট্রদূত ছিলেন না, বরং সেখানে কয়েকজন বিদেশি পর্যটক অবস্থান করছিলেন। রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা এবং কৌতূহল তৈরি হলেও প্রশাসন এবং সংশ্লিষ্ট পক্ষগুলো বিষয়টিকে গুজব হিসাবে অভিহিত করেছে। জেলা পর্যায়ের কয়েকজন রাজনৈতিক নেতা এই সফর নিয়ে জনমনে তৈরি হওয়া কৌতূহলের কথা স্বীকার করলেও কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি।
সম্প্রতি ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যুতে উত্তেজনা বাড়ছে, যেখানে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছে এবং রাশিয়া থেকে তেল আমদানির বিষয়টিকে কারণ হিসেবে দেখিয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের প্রতিক্রিয়ায় এক নতুন মাত্রা যোগ হয় যখন ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড 1971 সালের একটি পুরনো পত্রিকার প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দেখা যায় যুক্তরাষ্ট্র তখন পাকিস্তানকে দীর্ঘ 17 বছরে $2 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছিল। এই ইতিহাসে স্মরণ করিয়ে ভারত কার্যরত বার্তা দিল যে অতীতে যুক্তরাষ্ট্র যাদের সমর্থন করেছিল সেই পাকিস্তানের বিরুদ্ধেই ভারত বাংলাদেশ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরে জানায়, এক সময় যুক্তরাষ্ট্র নিজেই চেয়েছিল ভারত যেন রাশিয়া থেকে তেল কেনে যাতে বাজার স্থিতিশীল থাকে, অথচ এখন সেই ইস্যুতে ভারতের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। শুল্ক হুমকির জবাবে এবার ইতিহাসের পাতা থেকে যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দিল ভারত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন, যেখানে দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক সংস্কারের পরিকল্পনার পাশাপাশি জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে গণ অভিযাত্রার মাধ্যমে পরিবর্তনের পথ রচনা করে এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। এই অর্জনকে স্মরণীয় করে রাখতে শহীদ পরিবার এবং অংশগ্রহণকারী নাগরিকদের আইনি সহায়তা এবং সম্মান প্রদানের অঙ্গীকারও করা হয়। 5 আগস্টের এই ঘটনা বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে এবং নতুন পথ চলার বার্তা দিচ্ছে। ঘোষণাপত্রে জনগণের ইচ্ছা এবং মর্যাদার প্রতিচ্ছবি তুলে ধরে ভবিষ্যতের উন্নয়ন এবং ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। বাংলাদেশ থেকে অতীতে যেসব প্রভাবশালী ব্যক্তি এবং গোষ্ঠী দেশের সম্পদ দেশের বাইরে নিয়ে গিয়েছিল, সেই সব সম্পদ ফেরত আনার প্রক্রিয়া এখন শক্তভাবে শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের টাস্ক ফোর্স এরই মধ্যে কয়েকটি গ্রুপের বিদেশে থাকা শত শত মিলিয়ন টাকার সম্পদ শনাক্ত করে জব্দের উদ্যোগ নিয়েছে। যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর এবং ইহুদি রাষ্ট্রসহ বিভিন্ন দেশে এ কার্যক্রম চলছে। অর্থ পাচারের অভিযোগে রপ্তানি আমদানি খাতে ভুয়া কাগজপত্র এবং অফশোর কোম্পানির মাধ্যমে স্থায়ী আমানত, শেয়ার কেনা এবং বাড়ি গাড়ি কেনার তথ্য মিলেছে। অনেকে বিদেশে স্থায়ী হওয়ার চেষ্টা করেছে, তবে এখন তারা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংক, দুদক, এনবিআর, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থা এই কাজে সম্মিলিতভাবে কাজ করছে। তদন্তে পাওয়া তথ্যে আইন অনুযায়ী বিদেশি আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তুতি চলছে। স্টক মার্কেটে টানা 3 দিনের ঊর্ধ্বগতির পর সোমবার দেখা যায় মূল্য সংশোধনের প্রবণতা, যেখানে ব্যাংক খাতের শেয়ারের উপর বিক্রির চাপ ছিল সবচেয়ে বেশি। স্টক মার্কেট এক্সচেঞ্জের প্রধান সূচক প্রায় 50 পয়েন্ট কমেছে এবং ব্যাংক খাতের 30টি স্টকের দাম কমে গেছে। সাম্প্রতিক সময়ে ব্র্যাক ব্যাংকের শেয়ারে বড় উত্থান এবং রেকর্ড মুনাফার কারণে পুরো ব্যাংক খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। তবে এতে মৌলভিত্তিক দুর্বল কিছু ব্যাংকের শেয়ারের দামও কৃত্রিমভাবে বেড়ে যায়। ফলে একাধিক দিন লাভের পর সোমবার থেকে বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেন, যার ফলে বাজারে চাপ তৈরি হয় এবং মূল্য সংশোধন ঘটে।